প্রিয় দর্শক সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই। আমি নুজহাত রহমান আপনাদের সাথে আছি এবং সাথে আছেন আরও একজন, তিনি এর আগেও আমাদের সাথে ছিলেন, আজ আবার এসেছেন। আমরা আবারও আজ তাকে পেয়ে অত্যন্ত খুশি। তিনি হচ্ছেন সার্টিফাইড এনএলপি মাস্টার ট্রেনার এবং কাউন্সিলর হাফসা ঝুমুর। আপনাকে স্বাগতম আমাদের। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, আজকে আমরা হাফসা ঝুমুরের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অস্তিত্ব সংকট এবং সম্পর্কের টানাপোড়েনে মানসিক চাপ। এই অস্তিত্ব সংকট ব্যাপারটি বেশ একটা কঠিন বাংলা শব্দ। এই শব্দটি সম্পর্কে আমরা জানবো এবং শুনতে শুনতে আমার মনে হয় আমরা প্রত্যেকেই নিজের সাথেও একটু করে মেলাতে পারবো। তো কাজেই চলুন আমরা ঝুমুরের সাথে কথা বলি। হাফসা ঝুমুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা এই অস্তিত্ব সংকট নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই। খুব কঠিন একটা বাংলা শব্দ, তো অস্তিত্ব সংকট। সহজ ভাষায় এটা ব্যাপারটা কি একটু যদি শুনি। অস্তিত্ব সংকট যদিও শব্দটি আমরা শব্দটি খুব ভালোভাবেই ব্যবহার করি জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে, হয়তো সামাজিক প্রতিযোগিতায়, পারিবারিক প্রতিযোগিতায়, জীবনের কোনো একটি জায়গায় এসে আমরা যখন অনুভব করি যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, যাই করছি তার আসল মানেটা কোথায়, আমার জীবনের উদ্দেশ্য কোথায়, এবং যখন আমি আমাকে নিয়ে আমি দিনের আলোয় বা আমি সব কিছুতে আমি আমাকে ফেস করতে ভয় করছি, আমার ভিতরে অনেক দুশ্চিন্তা বা অনেক অনিরাপত্তা বোধ কাজ করছে, তখন সেটাকে কিন্তু ধীরে ধীরে বলছি আমরা অস্তিত্ব সংকট। কারণ সেখানে আমি আমাকে নিয়ে আসলে সংকটে ভুগছি এবং আমি আমার যে অবস্থান, এই অবস্থানের জায়গাটাকে নড়বড়ে বোধ করছি। একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়? অস্তিত্ব সংকট তো আসলে আমরা অনেক লেভেলে, অনেক পর্যায়ে আসলে আমরা এটাকে আমরা হয়তো ফেস করে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি ফেস করি। দেখা যায় ছোটবেলা থেকেই সেটা শুরুটা। দেখা যায় আমাদের সামাজিক যে ডিসক্রিমিনেশন, অনেক সময় অস্তিত্ব সংকটের জায়গায় ছেলে মেয়ের একটা ব্যাপার থাকে ফ্যামিলি থেকে। তারপর অনেক সময় আমাদের ফ্যামিলির ভেতরে হয়তো কেউ খুব ভালো করছে পড়াশোনায়, হয়তো আমি সেভাবে মা বাবার ইচ্ছা মতো হয়তো ভালো করতে পারিনি। আবার অনেক সময় দেখা যায় দাম্পত্য কলহ চলছে, সেখানে সন্তানগুলো ধীরে ধীরে সে আসলে কোন ভূমিকা নেবে, বা সে আসলে মায়ের কাছে দাঁড়াবে নাকি বাবার কাছে দাঁড়াবে, নাকি কোন জায়গাটায় এসে তার জায়গাটা তুমি শক্ত করতে পারবে, এই জায়গাটাই আসলে অস্তিত্ব সংকটগুলো আমরা বেশি দেখতে পাই। পাশাপাশি অস্তিত্ব সংকট এবং সম্পর্কের টানাপোড়েন, এটাই কিন্তু আমাদের আজকের টপিক। তো সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও কিন্তু আমাদের অস্তিত্ব সংকট, যে একজন এক জায়গা থেকে আমরা হয়তো অবহেলা পাচ্ছি, বা এক জায়গাটা থেকে আমরা দেখছি যে আমরা ওয়ান সাইডেড এফোর্ট দিচ্ছি হয়তো, বা রিলেশনশিপ বিভিন্ন কারণে কনফ্লিক্ট হচ্ছে, ভুল বোঝাবুঝি, আমাদের সমঝোতা বোধ হচ্ছে না, বা পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিংটার প্রয়োজন সেটা হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলার পরে সম্পর্কটাকে আসলে আমরা কোন দিকে নিচ্ছি, আসলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই যে ভেতরে ভেতরে আমাদের ভেতরে একটা অনিশ্চয়তা তৈরি হয়, এবং আমরা তখন কি ভূমিকা যে ওখানে আমরা ভূমিকাটা পালন করব, সেটা কিন্তু অস্তিত্ব সংকট। চমৎকার বলেছেন। তো অস্তিত্ব সংকট কি জিনিস সেটা আমরা জানলাম, কি কারণে এই অস্তিত্ব সংকট ঘটে? অস্তিত্ব সংকট আমি মূলত এটা যদি আমি আলোচনা করতে, যেটা আলোচনা অনেক, কিন্তু আমি 4টি পর্যায়ে আসলে এটাকে ভাগ করে নিয়ে আসছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। অস্তিত্ব সংকট প্রথমত ব্যক্তিত্বর পর্যায়ে, কারণ আমাদের ভিতরে ব্যক্তিত্ব এবং এক ধরনের প্যাটার্ন আমরা ছোটবেলা থেকে তৈরি হয়ে যায়, সেটা জেনেটিক কারণেই হোক বা আশপাশে আমাদের যে গার্ডিয়ান থাকে, আমাদের অভিভাবক বা আমাদের আশপাশে যারা থাকে তাদেরকে দেখে আমরা আমাদের নিজস্ব একটা জগৎ তৈরি করি, মনোজগৎ। সেই মনোজগতে নিজস্ব কল্পনা তৈরি হয়, নিজস্ব কিছু বিহেভিয়ার প্যাটার্ন তৈরি হয়, নিজস্ব কিছু ব্যক্তিত্বের জায়গা তৈরি হয়, নীতি তৈরি হয়, যেটাকে আমি বলি প্রিন্সিপাল। তো সেই ব্যক্তিত্বের জায়গা থেকে কিছু কিছু মানুষ দেখবেন যে তাকে অনেক ভালো পরিবেশ দেয়া হলেও সে অল্পতেই হতাশ হয়ে যায়, অল্পতেই সে ভুলটাকে আগে বাছাই করে নেয়, সে অল্পতেই অভিযোগ এবং অসন্তুষ্টকে সে আগে বাছাই করে নেয়। তার মানে কি, তার ব্যক্তিত্বের পর্যায়ে সে এক ধরনের অন্তর্দ্বন্দ্বে সে ভুগছে, যার কারণে তার অস্তিত্ব সংকটটি কিন্তু সেখান থেকে আসলে সেই কারণ থেকে তৈরি হয়।
কিন্তু কি কারণে সে আসলে এই জিনিসগুলো এভাবে বেছে নেয়? সে এভাবে বেছে নেয় কারণ সেটা শৈশব থেকে, আমি অলরেডি বলেছি। নাম্বার 1 হচ্ছে শৈশবে আমরা যখন ছোট থেকে বড় হই, আমরা চারপাশটা দেখি এবং চারপাশ থেকে আমরা শিখি, এবং আমাদের যে রিসেপটিভ মোড, কারো কারো রিসেপটিভ মোড হতে পারে সে বিষয়টিকে পজিটিভ নেয়। সে পজিটিভ নেওয়াটাও কিন্তু নির্ভর করছে আমাদের ফ্যামিলি আমাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, কতটুকু পজিটিভ শব্দ বলছে, কতটুকু আশার বাণী দিচ্ছে, এবং কতটুকু বলছে যে হেরে গেলে দোষ নেই, আমাদের জায়গাটা কমপ্লিট করে আসা জরুরি। যেমন আজকে এই শোতে আসার আগেই আমি একটি সেশন নিয়ে আসছিলাম। তো সেশনটিতেই আমি দেখলাম যে ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও ক্লাস 6-এর পর থেকে ফল করেছে। ক্লাস 6-এর পর থেকে ফল করার পরে এক ধরনের সংকটে, এই তো সেই ঘুরে ফিরে কিন্তু এই দ্বন্দ্বের ভেতর থেকেই সংকটে, এবং সংকট থেকে আজকে সে আসলে কোথায় যাবে, নিজেকে একটা জায়গায় থামিয়ে রেখেছে। তাহলে সেটা কিন্তু আমাদের কেরিয়ার লেভেল এবং পড়াশোনার লেভেল এবং টিনেজ থেকে কিন্তু এটার সবচেয়ে বড় সৃষ্টি হয়। যখন বাবা বলছে যে আমার এক্সপেকটেশন এটা, তুমি এটা হও, মা বলছে আমার এক্সপেকটেশন এটা, এটা হও, আশপাশের মানুষ এটা করছে, অমুকের সন্তান হয়তো এরকম করছে, তখন কিন্তু তার উপর একটা বিগ এক্সপেকটেশন ফ্যামিলি তৈরি হয় এবং আত্মীয় স্বজনেরও তৈরি হয়। তখনও কিন্তু সে সবার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করতে পারছে না। এটাও কিন্তু তার কিন্তু সংকট, একটা মনের সংকট, যে আসলে এই চাপটা তখন অনেকে নিতে পারে না। আমার যেমন একজনের কথা মনে পড়ছে আপনার এই কথাগুলো শুনতে শুনতে, যে তিনি খুব জব সুইচ করেন, এক চাকরিতে তিনি বেশি দিন থাকেন না। তো সেটা নিয়ে তার বাবার বেশ কমপ্লেইন, তার পরিবারের বেশ কমপ্লেইন, তুমি একই মানে কোথাও গিয়ে বেশি দিন থাকো না কেন। তো এটাতে তিনি বেশ ডিস্টার্বড। তো তিনি এসে আমাকে যখন বললেন যে এটাতে আসলে ওরাও খুব বলছে যে এটা একটা প্রবলেম, তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কোনো অসুবিধা হচ্ছে এতে? আপনার কি জব পেতে অসুবিধা হয়? তিনি বলছেন না, আমি তো যেখানে যাই চাকরি পেয়ে যাই। তো তাহলে আর সমস্যাটা কোথায়? সমস্যা ওই যে প্রথমেই তো আমরা বলেছি, তিনি উদ্দেশ্য তার নিজের জায়গাটা বুঝতে পারছেন না। তিনি বাবার মতো হতে চাইছেন, তিনি পরিবারের অন্যরা যা বলছেন সেই মতো হতে চাইছেন, কিন্তু ওনার অস্তিত্বটা কি সেটি সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা নেই, যে কারণে তিনি কনফিউজড। তার মানে কি আমরা হ্যাপিনেস কিন্তু সোর্স করছি আরেকটা জায়গা থেকে, তখনও কিন্তু এটা ব্যক্তিত্বের সাথে কিন্তু নির্ভর, আমাদের চিন্তা ভাবনার উপরই কিন্তু, তখন সেটা তো অবশ্যই আমাদের মানসিক চাপে। এবং এই যে ডিপ্রেশন বলেন বা আমরা যে ড্রাগ অ্যাবিউজ, এই বিষয়গুলো প্রথমেই কিন্তু এই দুটো জায়গা থেকেই কিন্তু আসছে। কারণ যখন একজন ব্যক্তি তার নিজের সম্পর্কে একদম ক্লিয়ার কাট, তার নিজের সম্পর্কে ধারণা থাকছে না, সে তার উদ্দেশ্য কি, এই পৃথিবীতে সে কেন এসছে, বা তার এই ছোট ক্ষণিকের জীবনে তার আসলে কি ইচ্ছা, সে সবার ইচ্ছা পূরণ করছে। বা দেখা যাচ্ছে, আমি যেটা বলছিলাম যে আমি এখানে আসার আগে সেশনটা নিচ্ছিলাম, তো 6-এর পরে মোটামুটি সে টেনে আনলো, আনার পরে এখন কলেজ লাইফে এসে দেখলো তাকে কেউ রিসিভ করছে না। সোশ্যাল প্রেশার, তার মানে সোশ্যাল প্রেশার অ্যান্ড আমাদের যে ওয়ার্ল্ড কম্পিটিশন চলছে, যে এরকমই হতে হবে, এই মানদণ্ডে না দাঁড়ালে, এই পরিমাণ জব না পেলে তুমি আসলে কিছু বলার অধিকার রাখো না, বা তুমি সেরকম না, আস্তে আস্তে কিন্তু ফিল করায়। অনেক সময় মুখে না বললেও দেখবেন আপনি একটা প্রোগ্রামে যখন যাবেন, স্ট্যাটাস অনুযায়ী কিন্তু দেখা যায় আচরণ, তো সেটা কিন্তু অস্তিত্ব সংকটের অনেক বিশাল একটা কারণ, কারণ মানুষ ফেস করতে ভয় পায় তখন। অনেক বড় একটা এক্সাম্পল সেটা। হ্যাঁ, চমৎকার বলেছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা আবার বাকিটা শুনবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আবার। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে হাফসা ঝুমুরের সঙ্গে অস্তিত্ব সংকট ও সম্পর্কের টানাপোড়েনের মানসিক চাপ। অস্তিত্ব সংকট নানান কারণে তৈরি হচ্ছে, এবং আপনি বলছেন যে চাইল্ডহুড থেকেই আসলে এটার কিছু ট্রিগার বিহেভিয়ার, কিছু উৎপত্তি সেখান থেকেই শুরু হয়ে যায় ব্যক্তিত্বে। এই মানে এখানে পারিপার্শ্বিকতার একটা বড় ভূমিকা আছে আপনি বলছেন। অবশ্যই
তো যেই বাচ্চাদের ক্ষেত্রে মানে কারা আসলে সবচেয়ে বেশি রিস্কের মধ্যে থাকে, যাদের অস্তিত্ব সংকট হওয়ার সুযোগ সবচেয়ে আছে? বেশি রিস্কের ভিতরে থাকে গ্রোয়িং চাইল্ড অ্যান্ড টিনেজ, যারা সবচেয়ে বেশি। আচ্ছা। এবং এখন আমি ইদানিং দেখছি সবচেয়ে আশ্চর্য, মধ্যবয়স্ক মানুষজন তারাও কিন্তু এই টার্গেট পিপলটাও কিন্তু খুব বেশি। মানে এখন দেখবেন যে এই টার্গেট পিপলের কারণে কিন্তু ছোট বাচ্চারাও কিন্তু আস্তে আস্তে গ্রোয়িং চাইল্ড কেন অস্তিত্ব সংকটে ভুগবে, কারণ দেখা যাচ্ছে দাম্পত্য কলহ বেড়ে যাচ্ছে এখন দিন দিন। এবং আমরা যা চাচ্ছি তা করছি না, যা মানুষ বলছে বা যেটা মানুষের কাছে ভালো মনে হচ্ছে আমরা সেই মানদণ্ডে নিজেকে দাঁড় করাতে যাচ্ছি। দাঁড় করাতে গিয়ে একটা সময় এসে দেখছি না, এটা তো আসলে আমার জন্য প্রযোজ্য না। তখন এসে আমরা পালাতে চেষ্টা করি। এই পালাতে চেষ্টা করা, জীবন থেকে পালিয়ে আমরা অন্য কিছু করার চেষ্টা করি বা অন্য কিছুকে মাধ্যম হিসেবে ব্যবহার করে নিজেকে এক ধরনের শেল্টারে রাখি, যাতে প্রোটেক্ট করতে পারি। ভাবি যে এখন তো আর আসলে এই সম্পর্কটা টেনে বয়ে নিতে হবে, তখন সেটাকে ইগনোর দিয়ে হোক, কিছু মিসকমিউনিকেশন দিয়ে হোক, দিনের পর দিন একটা ভুলের মধ্যে দিয়ে পার করে হোক, আমরা জীবনটাকে টেনে নিয়ে যাই। তো মধ্যবয়স্ক আমি দেখছি যে এখন যারা মধ্যবয়স্ক আছেন তারাও একটা সময়ে পরে গিয়ে এই অস্তিত্ব সংকটে ভুগছেন যে আমি এত কষ্ট করছি, এটা শেষ কবে? আমি চাকরি করছি, চাকরিতে যাচ্ছি যখন, তখন পিয়ার প্রেশার পাচ্ছি। জব সেক্টরে যখন যাচ্ছি তখন ওখানেও অনেক কম্পিটিশনের শিকার, বুলিংয়ের শিকার হয় অনেকে। তো বুলিংটাও কিন্তু অনেক কিছু, যে জব সেক্টরে গিয়ে যখন বুলিংয়ের শিকার হচ্ছে, আবার যারা ক্লাসমেট ধারাও বুলিংয়ের শিকার হচ্ছে, দুটো টার্গেট কিন্তু একই, অস্তিত্ব সংকটে ভুগছে। ডেফিনেটলি। তবে সবচেয়ে বেশি আমার দেখা মতে গ্রোয়িং চাইল্ডদের তো আসলে মাইন্ড সুইচ হতে থাকে, তাদের কখনো এটা খেলাধুলা, তো কখনো ক্রিয়েটিভিটি, তো কখনো স্কুল, কিন্তু সবচেয়ে বেশি এই দুই সেক্টর আসলে বেশি ভালনারেবল সিচুয়েশনে আছে। তাদের পারিপার্শ্বিকতা যে আপনি বলেছেন প্রভাবিত হয়, পারিপার্শ্বিকতা কিভাবে তাদেরকে প্রভাবিত করে? পারিপার্শ্বিকতা, কারণ সমাজে আমি বলেছি যে আপনি একটা প্রোগ্রামে যাবেন, সেখানে আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন নিজেকে, বা সেখানে আপনাকে সবাই কিভাবে আপনার সাথে বিহেভ করবে, সেটাও কিন্তু আসলে সোশ্যাল। পরিবারের মধ্যের পরিবেশ, সেটাতে যদি একটু আসি, পরিবারের পরিবেশে দেখা যাচ্ছে যে বাবা মার এক্সপেকটেশন থাকে সবচেয়ে বেশি। বাবা মায়ের এক্সপেকটেশন যখন সন্তানের উপরে চাপিয়ে দেওয়া হবে, তখন বাবা মা তখন বুঝতে চেষ্টা করছেন না। একটা সময় বাবা মা বৃদ্ধ হচ্ছেন, কিন্তু এই মিডল এইজড পার্সনদের বাবা মা যখন তার উপর চাপিয়ে দিচ্ছে, তখনই কিন্তু সে অস্তিত্ব যে আমি সবার কথাই শুনে যাচ্ছি, শুধু সব কিছুর প্রেশারই নিয়ে যাচ্ছি, তখন ওই দায়িত্ববোধটা তার কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। আপনি আরেকটা জিনিস এনেছিলেন, যেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, যেটার উৎস কিন্তু একেবারে শৈশবে, জন্ম থেকে শুরু হয়ে যায়। সেটার কিন্তু একটা এই জেন্ডার ডিসক্রিমিনেশন কিন্তু ছেলে মেয়ের ভেতরও আছে, আবার এখানে আমি যে আসলাম ছেলের বউ, এই জায়গাটাও আছে। তো এইখানেই আসলে মানসিক চাপটা আসে, সম্পর্কে টানাপোড়েন যেহেতু আমাদের আজকের সাবজেক্ট, সেখানেও কিন্তু এটা আসছে। কারণ প্রথমে মানুষটাকে আসলে বাবা মা যখন মেনে নিতে পারছে না নতুন কোনো পার্সনকে, বা তার এক্সপেকটেশনের ভারটা যখন সন্তানের উপর দিচ্ছে, বা তারা ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছেন, অনেক সময় ওভার প্রোটেক্টিভ হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আশপাশের রিলেটিভরাও কিন্তু দেখা যায় অনেক ধরনের, যে মনে হয় তুমি বেশি কনসেন্ট্রেশন দিচ্ছ ওই দিকে, বাবা মায়ের দিকে কম দিচ্ছ, বা রিলেটিভদের দিকে কম দিচ্ছ। তখন প্রত্যেকের এত চাপ, মানসিক চাপ নিতে নিতে এক সময় যে আমি কি সবার জন্য শুধু দিয়েই যেতে হবে, এটার কি কোনো শেষ নেই? যেটা জেন্ডার ডিসক্রিমিনেশনে খুব কমনলি আসে, যে ছেলের সন্তানের প্রতি প্রত্যাশা থাকে এবং ছেলে সন্তানের দিকে মনোযোগটা বেশি দেওয়া হয়। ছেলে ইনকাম করবে, সামনে ছেলে বৃদ্ধ বয়সে দেখবে আমাকে, কিন্তু মেয়ে তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে। তো এই যে একটা কমন ভ্যালু, সেটা যে সবারই ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে, কিন্তু যেটা খুব প্রবলেম সেটা হচ্ছে যে বাবা মায়েদের জায়গা থেকে তারা সবসময় এটা প্রকাশ করতে থাকে যে আমরা আসলে ছেলে এবং মেয়েকে সমানভাবে দেখি, এটা বলছি, কিন্তু পরিবারে বেড়ে ওঠা সন্তানটা কিন্তু দেখছে যে যখন ইউনিভার্সিটি বা কলেজ ভর্তির একটা বিষয় আসে, তখন
হয়তো ভাইয়াকে কোথায় ভর্তি করছে আর বোনটাকে কোথায় ভর্তি করছে। তো এই জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে শুরু হয় ট্রিগার ইমোশনগুলো, এবং সেটা আর অনেক ছোটবেলা থেকেই অনেক আসে, ছোটবেলা থেকে মানে কথাই আসলে আমরা প্রকাশ করে ফেলি যে কথায় প্রকাশ আমার ছেলে বলতে গিয়ে যখন আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে ফেশিয়াল এক্সপ্রেশন, আমার মেয়ে বলার ফেশিয়াল এক্সপ্রেশনটা ডিফারেন্ট হয়, ডিফারেন্ট থাকে। এবং পাশাপাশি আমার ছেলে চেয়েছে এটা যে কোনোভাবে যে দেয়া এবং মেয়েকে বুঝ দেয়া, এই বিষয়টাও কিন্তু আছে। ও তো ছোট ছেলে হলে, ছোট হলে ও তো ছোট, আর বড় হলে ও তো বড় ভাইয়া। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু বোঝানো হয়, মেয়েটিকেই বুঝতে হবে। তখন আসলে মেয়েরা বিগত 3 বছরে কিন্তু মাদক দ্রব্য সেবন কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক বেড়ে গিয়েছে। আমরা যদি খেয়াল করি ধূমপান নেয়ার পরিমাণও কিন্তু বেড়ে গিয়েছে মেয়েদের। তো আস্তে আস্তে দেখা যায় যে মেয়েরা যেহেতু বাই ন্যাচারাল ইমোশনাল, তখন এই ইমোশনাল হয়ে কিন্তু তখন তারা আস্তে আস্তে ভুলের পথে চলে যায়। কারণ যখন দেখছে ডিসক্রিমিনেশন সব জায়গায়, ডিসক্রিমিনেশন তো আসলে সব জায়গায় হচ্ছে, সব জায়গায়। আপনি মানে আমাদের তো সন্তান আছে, আমরা তো যখন দেখছি, যখন আমরা একটা আসলে ফ্যামিলি গেট টুগেদারে যাচ্ছি বা নিজেদের মধ্যেই চাচা চাচি ফুফা ফুফি এটা নিয়ে তো আমাদের খুব বেশি দূরে তো যেতে হবে না। তখন দেখা যাচ্ছে আমরা অমুকের সন্তানের সাথে তমুকের সন্তান, বা কে কি করছে বা কে কোন ধরনের রেজাল্ট করেছে বা কে কোথায় পড়ছে, এটা কিন্তু খুব কনসার্নিং পার্ট বর্তমানে আমাদের অভিভাবকদের মাঝে। শুধু সেটাই তো না, তোমরা ক ভাই বোন? কোনো ভাই নেই, হ্যাঁ, তারপরে সন্তান না হলে নেই, সন্তান নেই। তো সেই জায়গাগুলোতে কিন্তু একটা অস্তিত্ব সংকট তৈরি করে দেওয়া হচ্ছে, চাপিয়ে দেওয়া যে তোমাদের বাড়িতে একটা ভাই নেই, তার মানে তুমি অ্যাজ আ পারসন, অ্যাজ আ গার্ল চাইল্ড, ইউ আর নট এক্সপেক্টেড। তো যেহেতু কথা এসছে, আমরা সবাই হিউম্যান বিং, আমরা কোনো কিছুর বাইরে না। সো আমার একটাই মেয়ে আছে, অলরেডি আপনি জানেন, দেখেছেন। তো যখন ও যায় অনেক সময় ওকেও ফেস করতে হয় প্রশ্নটা। তো এই গল্পটা থেকেই আসলে আমি আসছি, কারণ এই গল্পটা থেকে অনেক কিছু শিক্ষণীয়, যে বাবা মা কিভাবে আসলে আস্তে আস্তে এই জিনিসগুলো, বাবা মার একটা সাপোর্ট সন্তানকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। এই কথাগুলো আমরা আজকে কেন আলোচনা করছি, কারণ আমরা জানি যে আমাদের কাছে অসংখ্য কেস আসে, আমরা দেখি যে ছোট ছোট সন্তানেরা বা এই মানুষগুলো আসলে যাদের অনেক ভালো থাকার কথা, আমাদের প্রজন্ম, এই প্রজন্মদের কি হয়ে যাচ্ছে, সম্পর্কে টানাপোড়েনের সম্পর্ক এখন অহরহ নষ্ট হচ্ছে। আবার দেখা যাচ্ছে এতটা সমস্যার মধ্যে বর্তমানে ডিপ্রেশনের পরিমাণ বেড়ে গিয়েছে, যার কারণে আমরা কিন্তু এই টক শো বা আমাদের এই কথা বলার কারণ। তো আপনি যেমন আপনার যে একটি বাচ্চা আছে সেটা নিয়ে যেরকম বলছিলেন, সেখানেও কিন্তু আরেকটা অস্তিত্ব সংকট আছে, যেমন তোমার আর কোনো ভাই বোন না। এটা প্রথম আমাকে বলা হলে আমি কাউন্সিলর দেখে জিনিসগুলোকে আমি সেভাবে হ্যান্ডেল করতে পারি, বাট আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার জায়গায় আল্লাহ যাদেরকে সন্তানই দেননি তাদেরকে কি বলা হচ্ছে, তোমার একটা বাচ্চা এখনো হলো না, এই জীবন দিয়ে কি হবে, এই জীবন আর চলবে কি করে। তার মানে কি, সেও কিন্তু সবচেয়ে বড় অস্তিত্ব, যার কোনো সন্তান নেই সে সবচেয়ে বেশি অস্তিত্ব সংকটে আছে। আর একজন সন্তান যিনি আছেন তিনি এত বেশি অনুভব করানো হয় যে তোমার তো বৃদ্ধ বয়স চলবেই না, তুমি এখনই চলে গিয়েছো কবরে। এবং সেই বাচ্চাটিকেও বলা হয় যে তোমার আর ভাই বোন নেই। তো এটা আমার সন্তানকে যখন বলে যে আমার এই একটাই 100 জনের সমান, মানে এই যে ফেস করার বিষয়টা, আমি তো কিছুক্ষণ আগে বললাম কাউন্সিলর হয়েছে দেখে সুন্দর করে ফেস করতে পারি, কিন্তু এই কথাগুলো কিন্তু খুব দূরের মানুষদের থেকে আসে না, কাছের মানুষদের থেকে আসে এবং খুব ভাইব দিয়ে যায় যে তুমি এনাফ না। এবং এই ছোট ছোট জিনিসগুলো কি হয়, যাদের কোনো সন্তানই হয়নি এই পর্যন্ত, মিডল এজ, আমি যে কিছুক্ষণ আগে মিডল এজ বলেছি কেন, কারণ মধ্যবয়স্ক যারা, তাদের ভেতরে এই যে সম্পর্কের টানাপোড়েন এবং এই যে অস্তিত্ব সংকট, এই দুটো দিয়ে কিন্তু আসলে বর্তমানে ডিপ্রেশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ধুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমার এত সমস্যা, তোমার এত, বা কেউ যদি খুব রোগের মধ্যেও থাকে, তো অনেক রোগ, তুমি তো রোগী, সারাদিন রোগ নিয়ে পড়ে থাকো, তো সেই ধরনের বুলিং এবং শেমিং করেও কিন্তু আমরা অস্তিত্ব সংকটে ফেলে থাকি। এক্স্যাক্টলি। আরেকটা বিরতি নেব, বিরতি নিয়ে এসে আবার কথা হবে। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি।
ফিরে এসেছি আবারও। হাফসা ঝুমুরের সাথে কথা হচ্ছে প্রমিসেস জানতে চায় আজকের পর্বে। আলোচনার বিষয় অস্তিত্ব সংকট ও সম্পর্কের টানাপোড়েনের মানসিক চাপ। অস্তিত্বের টানাপোড়েন নিয়ে আমরা কথা বলছিলাম, কি কারণে আসে এই যে পারিবারিক যে কিছু অস্থিতিশীলতা আছে, এই জায়গাটি নিয়ে আসলে আমরা কথা বলিনি। যে অনেক পরিবার থাকে যেখানে বেশ অনেক রকমের অস্থিতিশীলতা আছে, সেখানে হয়তো মা বাবার ভেতরে সম্পর্কের খুব একটা সুন্দরতা নেই, কিংবা সেখানে হয়তো কোনো একটা বড় অসুস্থতা আছে, কোনো একজন প্রবলেমেটিক ফ্যামিলি মেম্বার আছে যার জন্য হয়তো সব মিলে পরিবারে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে না। এই বাড়ির মানুষগুলোর কি ধরনের সংকট তৈরি হয়? এই ধরনের বাড়িতে আসলে কম বেশি হোক সবাই কিন্তু সাফারার, সবাই কিন্তু কি উদ্দেশ্যে বা কি লক্ষ্যে দৌড়াচ্ছে তারা নিজেরাও জানে না, শুধু জীবন কাটাতে হবে, কাটাচ্ছে। দাম্পত্য কলহের কারণে দুজন মানুষের ভিতরে বিভেদ তৈরি হচ্ছে, একই ছাদের নিচে দুজন দু পথে হাঁটছে, তাহলে সেটাও তো এক ধরনের অস্তিত্ব সংকট। যে আমি এটাকে টেনে নিচ্ছি সম্পর্ক, এই সম্পর্কটা আসলে আর কতদিন টেনে নিব, এভাবে বা কতদিন চলা যায়। আর যিনি আসলে তৃতীয় পক্ষ থেকে কথা শুনেই হোক, কিংবা তার ছোটবেলার কিছু ট্রমা বা ট্রিগার্ড ইমোশন দিয়ে হোক, কিংবা তার শোনা কিছু কথা, কিংবা সে আস্তে আস্তে ছোটবেলা থেকে নিজের ভিতর বিহেভিয়ার প্যাটার্ন নিয়ে তৈরি হয়েছে, সেই কারণেই হোক, অভ্যাসের কারণেই হোক, সে তার অভ্যাসের কারণে হয়তো কলহ তৈরি করে রাখছে, কিন্তু সেও কি ভালো আছে? না, তার ভিতরে সংকট যে না, আমারও কিছু ভালো লাগছে না। ভালো না লাগা এবং অস্থিরতা বোধ, এটাও কিন্তু এক ধরনের সংকট, যে আমি কি করব, এটা করব না এটা করব, সবসময় একটা দ্বন্দ্বের মধ্যে থাকা, মনের দ্বন্দ্বে। তো এটাও তো এক ধরনের মানসিক চাপ, এবং তখন সে কি করে, সবসময় রাগান্বিত থাকে, এবং তার এই অস্থিরতা সবচেয়ে বেশি প্রভাব সন্তানদের উপরই কিন্তু পড়ছে। আচ্ছা, সন্তান কিভাবে এতে প্রভাবিত হচ্ছে? সন্তান প্রভাবিত হচ্ছে, প্রথমত সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধরনের ফ্যামিলিতে দুটো দল তৈরি হয়। যদি তুমি কি বাবার পক্ষে থাকবা নাকি মায়ের পক্ষে থাকবা, এটা একদম কমন। তো বাবার পক্ষে মায়ের পক্ষে করতে করতে আসলে সন্তানের কাছে তো বাবা মায়ের কোনো বিভেদ নেই, দুজনই তো সমান। তো ঘুরে ফিরে দেখা যায় সম্পর্কের টানাপোড়েনের কারণে সেই স্ত্রীর জীবনও শেষ হলো, স্বামীর জীবনও শেষ হলো, এবং একটা সময় বাচ্চাদের জীবনও শেষ হলো। কেউই কিন্তু কোনো উদ্দেশ্য, ফ্যামিলি কোনো উদ্দেশ্য বা কোনো ভালো লক্ষ্যে দাঁড়াতে পারেনি। এক সময় এসে দেখা যায় যে সুন্দর করে গুছিয়ে জীবনটাকে পার করা যেত, সন্তানটাও ভালো কোথাও যেতে পারত। এক সময় যখন অনুভব করে যে খুব বেশি অসুস্থতায় ঘিরে ধরেছে লাইফ, কখনো দেখা যায় সন্তান হয়তো খুব অবাধ্য হয়ে গিয়েছে, এমন কিছু ড্রাগ অ্যাবিউজ বা ডিপ্রেশনে সে চলে গিয়েছে, সে কথা শুনছে না, সে একাকিত্বকে বেছে নিচ্ছে। প্রচন্ড অস্তিত্ব সংকটের তৈরি হয় কারণে, প্রচন্ড অস্তিত্ব সংকটের কারণে কিন্তু একাকিত্ব সে বেছে নিচ্ছে। সে বাবা মাকে কোনো চ্যাপ্টারেই যেতে চাচ্ছে না, সে নিজেকে একটা আলাদা একটা জগতের মধ্যে নিয়ে যাচ্ছে। তাহলে আলাদা জগতে স্বামীও থাকছে, আলাদা জগতে স্ত্রীও থাকছে, আলাদা জগতে সন্তানও থাকছে একই বাসায়। তাহলে সেটা কত বড় অস্তিত্ব সংকট, এবং সেখান থেকে সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিক চাপ আসলে সবারই বেড়ে যায়। কেউই আসলে এখানে সুখী না, এটা সুখী জীবনের লক্ষণ না। আর যখন মানুষ সুখী হয় না, তখন আস্তে আস্তে তার জীবনে প্রভাব পড়তে থাকে। সে ধর্মীয় দিক থেকেও কিন্তু, সে যে ধর্মে বিশ্বাস করে ধর্মীয় দিক থেকে সে চলে যায়, তার শেকড় থেকে সে সরে আসে, তার অস্তিত্বর জায়গা থেকে সে সরে আসে। অস্তিত্ব কি, যে আমি আমার জীবনটা, আমি কে প্রথম আমাকে রিকগনাইজ করতে শেখা, এবং আমার ভিতরে কি গুণ আছে, আমি মানুষের জন্য কি দিয়ে যেতে পারি এই পৃথিবীতে চলে যাবার আগে, এই পৃথিবীটাকে কিভাবে আলোকিত করতে পারি। তো নিজের ভালো গুণগুলোও কিন্তু হারাতে বসে, এবং নিজের যে ব্যবহার, সুন্দর ব্যবহারটুকু কিন্তু আস্তে আস্তে আমরা যে মানুষটা না, আমরা তিক্ত মানুষে পরিণত হই। ড্রাগ অ্যাবিউজ কিন্তু ইটসেলফ একটা অস্তিত্ব সংকট তৈরি করে। অবশ্যই, কারণ একদিক থেকে যদি ভাবা যায় যে আমি জানি যে ড্রাগ জিনিসটা আসলে আমার জন্য হার্মফুল, এটা আমার অস্তিত্বকে একটা সংকটে ফেলতে পারে, সেটা আমি জেনেও গ্রহণ করছি, সেটা যখন এটা কেউ নিচ্ছে তখন কিন্তু ওটা অস্তিত্ব সংকটে ফেলবে সেটা ভেবে কিন্তু নেয় না। নিজের অস্তিত্ব সংকট থেকে কিছুটা পালিয়ে ফেরার জন্য আসলে সেটা মিডিয়া হিসেবে নিচ্ছে আশ্রয়। ভাইস ভার্সাও কিন্তু আছে, একটু ভাইস ভার্সা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শুধুই মাত্র মানে আগ্রহ থেকে সে
ড্রাগ অ্যাবিউজ করা শুরু করেছে, সেখানেও কিন্তু একটা মানে কাইন্ড অফ সে কি হচ্ছে, সে যে সোসাইটির সাথে চলছে, কখনো কখনো বিজনেসের কারণে সে সোসাইটির সাথে চলছে, সেখানে থেকে তার শুরু হয়েছে। কখনো কখনো জবের ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে চলতে হচ্ছে, সেখানে সে আগ্রহের কারণে বা তার করতে হচ্ছে, আস্তে আস্তে সে কিন্তু সেই পথে চলে গেল। কখনো কখনো ক্লাসমেটদের বুলিংয়ের শিকার হয়ে, আরে তুই এটা নিস না, তুই একদম আনস্মার্ট। শুধুমাত্র আনস্মার্ট কথাটাকে আমরা নিতে পারি না, মানে আমাদের কথা এবং ইমোশন এই দুটো জায়গাটা এত দুর্বল, ভিত্তিটা এত দুর্বল যে আমরা যার কারণে নিতে না পেরে, কেউ কিছু আমাকে গ্রহণ করতে বললো, আমি সেটা কিন্তু ইন্টারেস্ট দিয়েই হোক কিংবা আমি তার মন রক্ষার জন্য আমি নিয়ে ফেলছি, মানে অনুরোধে আমি ঢেকে গেলে ফেলেছি, অনেকটা সেরকম। তো বিষয়টা যে অনেক সময় এটা হয় যে আমি অস্তিত্ব সংকটের কারণে প্রচন্ড দিশাহারা, হতাশ, সেখান থেকে আমি ড্রাগ নিচ্ছি আমার অস্তিত্ব সংকট ভুলবার জন্য। আবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে আমি খুব আগ্রহের কারণে নিয়েছি এবং তারপর আমি জানি যে আমার আসলে এটা নেওয়া উচিত না, কিন্তু তারপরও আমি নিচ্ছি, আমার অস্তিত্বকে সংকটে ফেলছি। দুটোই একই সঙ্গে আছে। অস্তিত্ব সংকট একটা বড় কারণ ড্রাগ অ্যাবিউজের পেছনের, এন্ড ডিপ্রেশন দুটোই। এক্স্যাক্টলি। এবং সেখানে সম্পর্কে টানাপোড়েন। আর অস্তিত্ব সংকটে কেউ ভুগেনি এটা পৃথিবীতে বললে ভুল হবে। জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে প্রত্যেকটা মানুষ সে অস্তিত্ব সংকটের জায়গায় এসে দাঁড়িয়েছে, কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে কিভাবে। যেমন আমি একটা পয়েন্টে আসলাম, কোশ্চেনের মুখোমুখি হলাম, কিন্তু আমি সেটাকে নিয়ে ফেললাম, গ্রহণ করলাম। আপনি আমাকে হয়তো বললেন যে আপনার একটাই কেন, আপনারা হয় না, তো সেই জায়গাটায় এসে কিন্তু আমি নিজেকে যদি হোঁচট খেয়ে আমি আমার অস্তিত্ব সংকটে আমি অজানা ওভারথিঙ্ক করতে 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 এটাকে আমি একটা প্যাটার্ন হিসেবে ধরে নিলাম, তাহলে কিন্তু এটা আমার ব্যক্তিত্ব। তার মানে আমি জিনিস গ্রহণও করতে পারছি না, ইমোশনকে প্রসেস করতে পারছি না। তো এই জায়গাটায় আসলে আমাদের ভিত্তিটা খুব দুর্বল আমি মনে করি। আপনার অস্তিত্ব সংকটে আপনি কিভাবে ডিল করেছেন যখন আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে তোমার একটা বাচ্চার পড়ার হচ্ছে না? যখন আমার সেটা অস্তিত্ব সংকট হিসেবে আমি কখনো নেইনি। প্রথম আমার গ্রহণ করার বিষয়টা আমি বললাম না যে প্রথমেই কিন্তু আমি যখন প্রোগ্রাম শুরু করি তখনই কিন্তু ফার্স্ট লাইনটাই যে আমি পজিটিভ জিনিস বেশি অ্যাবজর্ব করছি নাকি নেগেটিভ জিনিস বেশি অ্যাবজর্ব করছি, ইট ডিপেন্ডস অন মাই পার্সোনালিটি। তো পার্সোনালিটি কোথা থেকে তৈরি হচ্ছে? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেও তৈরি হচ্ছে, আর আমার সোশ্যাল স্টিগমা থেকে তৈরি হচ্ছে, যে আমার চারপাশে সোশ্যাল যে পার্সনগুলো আছে তারা কি বলছে বেশিরভাগ, বা আমি তাদের কথা কতটুকু শুনছি, বা আমার ফ্যামিলির বাইরের মানুষের কথা শোনার বেশি আগ্রহ নাকি তারা ফ্যামিলির যে আমাদের মেম্বাররা আছে তাদেরকে বেশি বিশ্বাস করে এবং তাদেরকে সাপোর্ট করে গ্রো হওয়ার জন্য। এটা কিন্তু এখানে ব্যক্তিত্বের জায়গাটা কিন্তু এখান থেকে অনেক বড় একটা হাত গ্রো। তার মানে আপনি বলছেন যে এই যে ব্যক্তিত্ব তৈরি হচ্ছে সেখানে আমার প্রিভিয়াস লাইফ একটা বড় ভূমিকা রাখছে। সেখানে কিছু মানুষ অবশ্যই পরিবারের সদস্যরা তারা আমার সাথে কি ভূমিকা রেখেছে সেটার উপর ডিপেন্ড করছে যে আমি সেখানে কোনো কিছুকে সংকট হিসেবে নেব নাকি সেখানে একটা পজিটিভ রিসোর্স নেব। যেমন আমাদের বাসায় খুব সুন্দর একটা গল্প আছে, আমি সেই সুন্দর গল্পটাই বলছি। যেমন আমার আম্মুরা 7 বোন, তো যখন 7 বোন ছিল সবাই বলতো একটা ভাই নেই, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। তো তখন অস্তিত্ব সংকটকে আমার আম্মুরা সবাই মিলে সেটাকে সুন্দর করে রিসোর্স হিসেবে দাঁড় করিয়েছে, যেটা অস্তিত্ব সংকট না। কিভাবে? নিজেদেরকে তৈরি করেছে, নিজেদেরকে বিল্ড করেছে, নিজেদেরকে আসলে একটা ছেলে যে সাপোর্টটা দিতে পারে একটা মেয়ে হিসেবে সে নিজেকে সেইভাবে তৈরি করেছে, মানসিকভাবে সব জায়গা দিয়ে, যাতে এবং নিজের ভিতরে সে কখনো সংকীর্ণতা আসতে দেয়নি যে আমি মেয়ে, আমাকে পেয়ে মনে হয় আমার বাবা মা অনেক আনলাকি হয়ে গিয়েছে। তো যদিও সবার শেষে এসে 7 বোনের এক ভাই আমার মামা এসছেন পৃথিবীতে, কিন্তু তারপরও মানে 7 বোন শুনতে তো একটা আগে সারভাইভ করতে হয়েছে 7 বোন শুনতেই তো সেখান থেকে আসলে আমার হাতে খড়ি আমি আমার মা বাবাকে দেখেছি যে তারা কখনো ডিসক্রিমিনেশন করেনি, কারণ আমার মা যখন মা বাবা তার মানে এখানে আপনার জন্য রিসোর্স এবং আপনার স্ট্রেংথ, এবং প্রত্যেকেরই এরকম কোনো না কোনো স্ট্রেংথ থাকে যেটা খুঁজে বের করার প্রয়োজন আছে। যে আমার মায়ের কিন্তু আবার সেই স্ট্রেংথটা ছিল না। আমার মাকে অনেক সময় শুনতো তোমরা 7 বোন, তোমার মা বাবা যে কি করবে, তো এই কথাটা শুনতে হতো। কিন্তু আমার মা এবং আমাদের
যে 6 খালা সবাই মিলে নিজেদেরকে তৈরি করে আসলে প্রমাণ করেছেন যে ছেলে মেয়ে এটা ডিসক্রিমিনেশন আসলে কিছু নেই, এবং মেয়েরাই আসলে সুন্দর করে দেখে রাখে। চমৎকার বলেছেন। আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আমরা শুনবো যে কিভাবে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে আসলে অস্তিত্ব সংকটই তৈরি হবে না। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন এরপরের আলোচনার জন্য। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে হাফসা ঝুমুরের সাথে অস্তিত্ব সংকট এবং সম্পর্কের টানাপোড়েনের মানসিক চাপ এই বিষয়ের উপর। হাফসা ঝুমুর, যেখানটায় আমরা ছিলাম সেখান থেকেই যদি শুরু করি যে আমাদের তার মানে পরিবেশ, পারিপার্শ্বিকতা এবং পরিবেশে আমাদের যারা খুব সিগনিফিক্যান্ট আদার্স আছেন, তাৎপর্যপূর্ণ ব্যক্তি যারা আছেন, তারা প্রচণ্ড চমৎকার ভূমিকা রাখেন আমাদের ব্যক্তিত্ব গড়ে তুলতে। আপনি যেমন বললেন যে আপনার ব্যক্তিত্বের এই যে একটা শক্ত দিক আপনি প্র্যাকটিস করেছেন, তার কাছে কিছু ইন্সপিরেশন আছে। আপনার মা, খালা, আপনার বাবা, তাদের কাছ থেকে আসলে আপনি ওই শক্তিটা পেয়েছেন। তারা বলতে থেকেছে পেছন থেকে, তুমি এগিয়ে যাও, আমরা আছি, কোনো অসুবিধা নাই, তোমার কোনো লিমিটেশন আমাদের কাছে লিমিটেশন না। এই যে কথাগুলো আসলে ছিল, এইরকম ভাবে প্রত্যেকেরই কিন্তু থাকে, কিন্তু কারো কারো আওয়াজটা থাকে একটু কম, কারো কারোর আওয়াজটা বেশ লাউড। এবং যাদেরটার আওয়াজটা একটু কম থাকে, ভলিউমটা কম থাকে, তখন তাদের নিজেকে ভলিউমটা আপ করতে হবে। আচ্ছা, এটা তার মানে একটা টেকনিক। যে অবশ্যই টেকনিক, কারণ আমি আপনাকে বলছি যে কিছুক্ষণ আগে আমার এক বাচ্চা যখন আমাকে শুনতে হয়েছে, তখন কিন্তু আমার জন্য কিন্তু স্ট্যান্ড নিতে হয়েছে। এখানে কিন্তু আমার জন্য স্ট্যান্ড কিন্তু অন্য কেউ নেয়নি। আবার আমার বাচ্চা কখনোই অস্তিত্ব সংকটের জায়গাটা কখনোই দাঁড়ায়নি, কারণ আমি তাকে ফিল করাইনি, আমি তাকে ব্যাকে সাপোর্ট করেছি। এবং সে তার অস্তিত্ব নিয়ে ক্লিয়ার যে সেই পৃথিবীতে কেন এসছে, কেন তাকে কি করতে হবে, এবং সে কিভাবে পুরো পৃথিবীকে সার্ভ করে যাবে, আলোকিত করে যাবে। এবং আলোকিত করার জন্যই তো এসছি আমরা এই পৃথিবীতে। অবশ্যই আমরা কিন্তু আমরা এই জার্নিটাকে আমরা ধরে নিই সামহাউ, যে আমরা এসছি আসলে বাবা মাকে হ্যাপি করার জন্য, আমরা রিলেটিভদের হ্যাপি করার জন্য, সোসাইটিতে খুব বড় কিছু নাম করে সবার মাঝখানে জায়গা পাবার জন্য, নিজেকে ঠাঁই করে নেয়ার জন্য না। যখন আপনি ভালোটা করবেন, আপনার ভালোটা আপনি দিয়ে যেতে পারবেন, তখন আপনাকে সবাই ট্রাস্ট করবে, এবং ওই তখনই আপনার ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। এবং এই জন্যে এটা ফার্স্ট আপনাকে স্ট্যান্ডটা নিতে হবে। সবার কথায় গুরুত্ব দেয়া যাবে না। ওভারথিঙ্ক করতে করতে আমার অস্তিত্ব সংকটে পড়ে গেল। আপনার কাছে যখন একটা জিনিস আসলো বা দাম্পত্য একটা কলহ আসলো, সেটাকে মিটিয়ে নেওয়ার আপনার পরবর্তী স্টেপ নিতে হবে। সেটা যে আমার জীবনটা তাহলে শেষ হয়ে গেল, আমি এমন একটা জায়গায় পড়ে গেলাম, তাহলে আমার জীবনের কি হবে। যত আপনি এটাকে ভাববেন, তত এটা আপনাকে একটা শিকলের ভেতরে বন্দি করে ফেলবে। আপনি ওই নেগেটিভ চিন্তা থেকে, ওই ওভারথিঙ্ক থেকে বের হয়ে আপনি আসলে সমাধান দেখতেই পাবেন না, সমাধানের আলোটা আসলে খুঁজে পাবেন, আপনি শুধু অন্ধকারই দেখতে পাবেন। তাই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে সমাজের মানুষ কিংবা কেউ কখনো আজ পর্যন্ত, খুব কম মানুষই আসলে সাপোর্ট পেয়েছে। সাপোর্টের জায়গাটা খুব বেশি সবাইকে দিতে চায় না, আগেও দেয়নি, এখনো দিবে না, সামনেও দিবে না। আপনার জায়গাটুকু আপনার নিজে চিনতে হবে, নিজের সাপোর্টটা নিজেকে চিনতে হবে। কিছু কিছু সময় অনেক কিছু আমাদের মন মতো হবে না, তার মানে এই না যে আমার অস্তিত্বকে আমি প্রশ্নবিদ্ধ করে আমি নিজের ভিতরে গিল্টি ফিলিং আনবো। গিল্টি, আমরা অস্তিত্ব সংকটে পড়ে পরবর্তী কাজ যেটা করি, আমরা গিল্টি ফিল করি, আমরা ওভার থিঙ্কিংয়ে নিজেকে একেবারে বন্দি করে ফেলি, আমরা নিজেদেরকে বোধ করতে থাকি যে আমি একেবারেই শেষ বোধ করা যাবে না। যেখান থেকে শেষ, সেখান থেকে আরেকটু কিভাবে সুন্দর করে শুরু করা যায়, নতুন শুরুর কি চিন্তা করতে পারি না আমরা? শুধু ওই একটা দিক থেকে কেন আমরা আলোকপাত করব, কেন একটা দিক থেকে আমরা ভাববো আমার এই জায়গাটায় হচ্ছে না। আমি হয়তো জব করতে চেয়েছি অনেক বড়, জবটা হয়নি, হয়তো অন্যদিকে আমার ভালো হয়েছে, তাই না? সেটাও তো আমাকে ভাবতে হবে, আদার সাইড অফ দ্য কয়েন। কারণ এখন তো প্রচুর টক শো হচ্ছে, প্রচুর সেমিনার হচ্ছে, প্রচুর কাউন্সেলিং হচ্ছে, সেগুলো দেখে হলো তো আমাদের শেখার একটা জায়গা। আগে থেকে কিন্তু অনেক নির্ভরযোগ্য জায়গা তৈরি হয়েছে, যেটা আমাদের সমস্যা হয় যে
যারা অস্তিত্ব মানে অনেক সময় অস্তিত্ব সংকটটা এত প্রকট হয়ে যায় যে অল্টারনেটিভটা দেখবার মতো মানসিক শক্তি আর ধারণ করতে পারছি না, তাদের ক্ষেত্রে আসলে বিশেষজ্ঞের পরামর্শ তাকে নিতে হবে। কারণ আমার শক্তিটা অপচয় হয়ে গিয়েছে, আমি অপচয় করেছি। কিভাবে অপচয় করেছি? হয়তো আমি নেগেটিভ বা টক্সিক কথা শুনতে শুনতে অপচয় করেছি, হয়তো আমি নিজে বেশি ভাবতে ভাবতে অপচয় করে ফেলেছি, হয়তো আমার ভিতর সে শক্তিটুকু নেই। তাহলে আমাকে অবশ্যই বিশেষজ্ঞ কারো কাছে গিয়ে আমাকে আমার প্রবলেমটা খুলে বলতে হবে এবং সেই অনুযায়ী আমার আসলে কি করণীয়। কিছু সময় কিন্তু ভালো পরামর্শ মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। হয়তো আপনার ফ্যামিলিতে ভালো পরামর্শ দেওয়ার হয়তো কেউ বা সাপোর্ট দেওয়ার হয়তো কেউ নেই, কিন্তু আপনি এমন একজনকে বাছাই করে নেন যিনি হচ্ছে সেই জায়গাটায় বিশেষজ্ঞ এবং উনি এক্সপার্ট মানুষ আপনাকে যে শক্তিটুকু দিবে ওই শক্তিতে সামনের আরো কয়েক মাস হয়তো আপনি এমনি দৌড়ে সামনে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি নিজেকে ডিল করতে গেলে অনেক সময় আপনি পারছেন না। আপনাকে দেখতে আপনি যেহেতু বলছেন যে আশপাশের মানুষ আপনাকে সাপোর্ট করছে না, আশপাশের জায়গাগুলো আপনার জন্য খুব কঠিন হয়ে আসছে এবং আপনি সেখানে কিন্তু চমৎকারভাবে বলেছেন যে আশেপাশের মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্ট করে না। হ্যাঁ, সেটা আমরা চাইলে তখন সাপোর্টটা আসে। অবশ্যই সাপোর্ট আমি যদি কারো কাছে সিক করি তাহলে সে অনেক সময় সাপোর্ট প্রোভাইড করে, আবার কেউ হয়তো সাপোর্ট প্রোভাইড করতে আপনার জবাবটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার ক্লিয়ার একটা ধারণা থাকে যে আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার সবচেয়ে বেস্ট আপনি কি করতে পারতেন না, সেটাই তো এখন করছেন। আপনি যদি আপনার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে তাহলে কেউ যদি আপনাকে একটা কথা বলেও সেটার জবাব দেয়া এবং পজিটিভভাবে দাঁড়িয়ে থাকার শক্তিটা কিন্তু আপনার ভিতরে থাকবে। কিন্তু আপনি যদি সেই ব্যাপারে আসলে বিন্দু পরিমাণ সন্দিহান হন তাহলে আপনি প্রথম নিজেকে প্রশ্ন করেন যে আমি কি চাচ্ছি, কি করছি এবং আমি আসলে সেটার সাথেই চলছি যেটা আমি চাচ্ছি কি। তাহলে দেখবেন কি আপনার জায়গাটা আরেকটু স্বচ্ছ ধারণা পেলে আপনার পরবর্তী জবাবটা আপনি সুন্দর করে দিতে পারছেন গুছিয়ে। না হলে যে কেউ বলছে আপনার মনে একেবারে আঘাত লেগে বসলো বুলেটের শিলের মতন, তখন আপনি কি হলো জিনিসটাকে আর প্রসেস করতে পারলেন না। যদি আপনি জিনিসটা আপনার নিজের সম্পর্কে আরেকটু ধারণা নেওয়ার জন্য ওয়ার্কআউট করতে হবে প্রচুর। এবার যদি আমি একটু আসি যে একদম একটা বাচ্চা যখন খুব চাইল্ডহুডে আছে, আসলে যে সময় পর্যন্ত তার নিজেকে সাপোর্ট দেওয়ার আসলে ক্ষমতা তৈরি হয়নি, সেই অবস্থাগুলোতে পরিবার কী রকম ভূমিকা পালন করলে সেই বাচ্চাটির এই অস্তিত্ব সংকট হওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে? পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এমন কোথাও কিন্তু পাওয়া যাবে না, প্রতিটি পরিবারই আছে। পারিবারিক দ্বন্দ্বকে নিজেদের মধ্যে আসলে গুটিয়ে নিতে হবে, সেটা সন্তানদের মধ্যে রাগ ক্ষোভ এটা প্রকাশ করা যাবে না। তাদেরকে প্রপার সাপোর্টটা দিতে হবে এবং তাদের মধ্যে কোনো মানে দল করা বা তুমি কি বাবার পক্ষে নাকি মায়ের পক্ষে, এই বিষয়টা কিন্তু এখন খুব প্রকট আকারে দাঁড়িয়েছে। কারণ আমার কাছে আসা, যেহেতু ফ্যামিলি রিলেশনশিপ কাউন্সিলিং যেহেতু আমি করে আসছি অনেক বছর থেকে, আমি বেশিরভাগই দেখি যে বাবার সাপোর্ট না নিলে বাবা বলছে তাহলে আমি তোমার খরচ দিব না। তো এখানেও কিন্তু খুবই ক্রুশিয়াল একটা পার্ট, কারণ এটার কারণে বাচ্চা কি হচ্ছে না চাইতেও কিন্তু এই ছোট বাচ্চাটা এই ছোট বয়সে সে কিন্তু নির্মম সত্যের শিকার হচ্ছে। সে নির্মম জায়গা রাজনীতি, এটা এক ধরনের ফ্যামিলি পলিটিক্স যেটাকে বলে। তো সেটা কিন্তু আছে, আসলেই আছে। তারপর অনেক সময় দেখা যায় যে তুমি যদি আমার মন মতোই চলো তাহলে দেখা যাচ্ছে টোকেন অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে সে, ঠিক আছে। এটারও কারণে কিন্তু বাচ্চা কিন্তু সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পাচ্ছে। সে তখন কি হচ্ছে, সে একটা দলে সে চলে যাচ্ছে। যার কারণে আমাদেরকে এই জায়গাটা থেকে আসলে আমরা নিজেদের স্বার্থটা পরে দেখি, আগে দেখি আমার এই বাচ্চাটা গ্রো হলে বড় হলে তো সে ঘুরে ফিরে আমারই সন্তান। তার মানে নিজের স্বার্থই আমি শুধু দেখবো তা না, আমাকে সন্তানের স্বার্থ দেখতে হবে এবং ব্রডার হেড থেকে স্বার্থটাকে বিবেচনা করে তবেই নিজেকে পরিচালনা করা, যাতে বাচ্চাটি একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ পায়। অনেক ধন্যবাদ হাফসা ঝুমুর আজকে চমৎকার আলোচনার জন্য। আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে গেছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষে আছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আলোচনা এবং অবশ্যই আশা করছি আগামী পর্বেও আমাদের সাথে আপনাদের পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।